হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সমাধান করছিলাম। এর আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 1 সলভ করেছি। আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 2 সলভ করব, পেজ নাম্বার 548-এ। তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025-এর, ঠিক আছে? তো এটা পড়ছে পেজ নাম্বার 548। শুরু করছি তাহলে। আজকে দেখো, একের দাগের যেগুলো আছে প্রত্যেক পেজের মতোই একের দাগের এমসিকিউ আছে 6টা। সেই এমসিকিউ কোনো অপশান নেই, 6টা আছে, 6টাই করতে হবে। এখানে প্রতি বছর একেরটা বলেছে প্রতি বছর জনসংখ্যা X% হারে বৃদ্ধি পেলে Y বছর পর জনসংখ্যা হয় Z। তাহলে Y বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? আমরা ধরে নিচ্ছি একটা যে Y বছর পূর্বে জনসংখ্যা ছিল P। দেখো তাহলে কি হবে, Y বছর পূর্বে জনসংখ্যা ছিল P, তাহলে Y বছর পূর্বে জনসংখ্যা P যদি হয়, তাহলে Y বছর পরে জনসংখ্যা কত হবে? হয়ে যাবে P ইন্টু 1 প্লাস সুদের এটা পার্সেন্ট X% বলেছে, X/100 টু দি পাওয়ার Y। সেটা কত কার সঙ্গে সমান বলেছে? সেই জনসংখ্যাটা হয়ে যাচ্ছে Z এর সঙ্গে সমান, ইজিক্যাল টু Z। তাহলে এখানে হয়ে যাচ্ছে P ইজিক্যাল টু Z ইন্টু 1 প্লাস X/100 টু দি পাওয়ার -Y। এইটা আসছে, দেখো এটা কোন অপশানে আছে? এটা তো অপশানে টু দি পাওয়ার -Y। এখানে বলেছে Y বছর পূর্বে জনসংখ্যা ছিল, Y বছর পূর্বে, তাহলে P এর মান কি আসছে? P এর মান আমাদের এইটা আসছে যে এখানে বলেছে যে Y বছর পরে জনসংখ্যা হয় Z। তাহলে Y বছর পূর্বে জনসংখ্যা ছিল, Y বছর পূর্বে জনসংখ্যা ছিল, এটা আমাদের Z ইন্টু 1 প্লাস X/100 টু দি পাওয়ার -Y হয়ে যাচ্ছে। এটা যদি অপশানে নেই, কিন্তু এটাই হবে, ঠিক আছে? যেটা -Z ইন্টু 1 প্লাস X/100 টু দি পাওয়ার যেটা -2Y আছে, সেটা -2Yটা শুধুমাত্র -Y হওয়ার কথা, শুধুমাত্র -Y হওয়ার কথা, ঠিক আছে? তাহলে অপশান বি হবে। এটা বি এর মাথায় যেটা -2Y আছে, ওটা শুধুমাত্র Y হবে, Y বছর পূর্বে জনসংখ্যা। তাহলে এইটা আমরা অপশান একের দাগের একেরটা অপশান বি উত্তর নিচ্ছি। সেটা হবে Z ইন্টু 1 প্লাস X/100 টু দি পাওয়ার -Y, ঠিক আছে? অপশান বি এরটা। নেক্সট দেখো পরেরটা, এটা অপশান বি উত্তর হবে। আচ্ছা, নেক্সট দেখো অপশান বি এর মানে চেঞ্জ হবে, যেটা যে 2Y-টা কিন্তু শুধুমাত্র Y হবে, 2Y আসবে না। আচ্ছা, এবার বলেছে 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতি কত? 3, 4, 6 চতুর্থ সমানুপাতি হয়ে যাচ্ছে 3/4 ইজিক্যাল টু 6/x। তাহলে হয়ে যাচ্ছে 3x ইজিক্যাল টু 4, 6, 24। তাহলে x ইজিক্যাল টু 24কে 3 দিয়ে ভাগ করলে 8। 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতি 8 হচ্ছে। কোন অপশানে আছে? অপশান এ, অপশান এতে আছে, ঠিক আছে? তাহলে অপশান এ সঠিক উত্তর। অপশান এ 2-এরটা, অপশান এ 8, ঠিক আছে? অপশান এ 8 সঠিক উত্তর। 3-এরটা দেখো, তিনেরটা এখানে বলেছে যে প্রদত্ত চিত্রে একটা চিত্র দেওয়া আছে, এরকম চিত্র দেওয়া আছে বইয়ে। ত্রিভুজের নাম দেওয়া আছে যে DEF আর PQ আছে। এটা আছে D, এটা E, এটা F, এটা P এবং এটা Q, ঠিক আছে? এরকম দেওয়া আছে। তাহলে বলছে DP ইজিক্যাল টু 5, D ইজিক্যাল টু 15। DP ইজিক্যাল টু 5 আর D সম্পূর্ণটা 15 হলে এটা 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, PEটা 10 হয়ে যাচ্ছে। তাহলে বলছে QF ইজিক্যাল টু 18, QF ইজিক্যাল টু 18, QFটা 18। আচ্ছা, আর কি বলে দিয়েছে এখানে? DQটা 6, DQ 6, ঠিক আছে? তাহলে এটা বলছে, আচ্ছা সম্পর্ক দেওয়া আছে, কোনটা সত্য হবে? তাহলে আমাদের যে ডিপি বাই, আমরা যদি যে প্যারালাল হচ্ছে কিনা চেক করি, তাহলে প্যারালাল হলে এইটা সমান হতে হবে ডিপি বাই পিই ইজিক্যাল টু ডিকিউ বাই কিউএফ হতে হবে, ঠিক আছে? এবার ডিপি বাই পি কত? ডিপি এটা 5, এইটা 10 ইজিক্যাল টু হাফ হয়ে যাচ্ছে, 5 দিয়ে কেটে গেলে হাফ হয়ে যাচ্ছে। এবার ডিকিউ বাই কিউএফ, এটা ডিকিউ বাই কিউএফ কত হবে? এটা হয়ে যাচ্ছে 6, এটা 18, এটা কিন্তু 1/3 হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান হচ্ছে না। তাহলে আমরা এটা সমান হলে আমরা বলতে পারতাম যে PQ আর EF প্যারালাল, যদি দুদিকটা সমান হতো।
তাহলে যেহেতু সমান হচ্ছে না, আমরা নট প্যারালাল বলে দিতে পারবো অপশান ডি এরটা যেটা আছে নট প্যারালাল। তাহলে পি কিউ নট প্যারালাল ইএফ, অপশান ডিতে যেটা আছে পি কিউ নট প্যারালাল ইএফ। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট দেখো, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার প্রান্তবিন্দু 1 মিনিটে অতিক্রম করে। সেকেন্ডের কাঁটা, আচ্ছা সেকেন্ডের কাঁটার প্রান্তবিন্দু 1 মিনিটে কতটা অতিক্রম করে? এটা যদি একটা ঘড়ি হয়, এবার সেকেন্ডের কাঁটাটা 1 মিনিট হতে হলে একে সম্পূর্ণ ঘুরতে হচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ ঘুরতে হলে তাকে এইটা 360 ডিগ্রি ঘুরতে হচ্ছে। তাহলে যে অপশান আছে তার মধ্যে যে 2 পাই রেডিয়ান যেটা আছে সেটা হবে, ঠিক আছে, 2 পাই রেডিয়ান 4এরটা। কিন্তু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আমাদের পজিটিভ কোণ কখন উৎপন্ন হয়? পজিটিভ কোণ এখান থেকে যখন এই দিকে ঘুরছে পজিটিভ কোণ উৎপন্ন হয়, এদিকে হলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু এখানে যে অপশান আছে সেই অনুযায়ী আমাদের অপশান বি হবে, ঠিক আছে। যে অপশান আছে সেই অনুযায়ী অপশান বি হচ্ছে 2 পাই রেডিয়ান, অপশান বি 2 পাই, ঠিক আছে, 2 পাই রেডিয়ান। এবার দেখো এরপর যেটা বলেছে, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:4। সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:4 বলা আছে। ভূমির ব্যাস সমান উচ্চতা, ওই দুটোরই উচ্চতা মনে করো এইচ, আর তাদের ব্যাসের অনুপাত, একটার মনে করো একটার ব্যাস 3r, একটার 4r। তাহলে ব্যাসার্ধ এইটার 3r/2, এইটা 4r/2 মানে 2r হয়ে যাচ্ছে। উচ্চতা যদি এইচ হয়ে যায় উভয় ক্ষেত্রেই, তাহলে বলেছে তাদের ঘনফলের অনুপাত কত। তাহলে এই শঙ্কুর প্রথমটার ঘনফল হবে 1/3 পাই r স্কোয়ার, মানে এইটা স্কোয়ার হয়ে যাচ্ছে 9r²/4 ইন্টু এইচ ইজ টু 1/3 পাই r স্কোয়ার, মানে 4r² ইন্টু এইচ, এইটা আসছে। তাহলে 1/3 পাই এইচ আমরা তুলে দিই, 1/3 পাই এইচ তুলে দিলে এটা 9r²/4 ইজ টু 4r², r² তুলে দিলে 9/4 তাহলে 9:16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 9:16, 4 দিয়ে গুণ করলে 9:16 চলে আসছে। দেখো কোন অপশানে আছে? অপশান বি। 5এরটা হয়ে যাচ্ছে অপশান বি 9:16। 6এরটা দেখো এবার, 6এরটা কি বলেছে এখানে? 6এরটা বলে দিয়েছে যে একটি চলকের 3টি মান 4, 5, 7 তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1 ও p-1। চলকটির যৌগিক গড় 5.4 হলে পি এর মান কত হবে? ঠিক আছে, দেখো সহজ অঙ্ক। তাহলে এখানের কন্ডিশন অনুযায়ী 3টি মান, তাহলে 4 হচ্ছে p-3টি মান, চলকের 3টি মান আছে, তাহলে 4টা আছে p-2 বার, হ্যাঁ। তাহলে 4 ইন্টু p-2, 4 ইন্টু p-2 প্লাস 4 ইন্টু p-2 প্লাস 5 ইন্টু p-1, 5 ইন্টু p-1 প্লাস 4, 5 আর কত বলে দিয়েছে? 7 ইন্টু p-1, 7 ইন্টু p-1 বাই এটা কত হবে? এখানে বলে দিয়েছে 7 ইন্টু এটা p+1 মাঝেরটা, 5 ইন্টু p+1, ঠিক আছে। তাহলে p-2 p+1 p-1, p-2 প্লাস p+1 প্লাস p-1 ইজ ইকুয়াল টু 5.4, ঠিক আছে। এখান থেকে p এর মানটা নির্ণয় করতে হবে। এখানে দেখো এই +1 -1 কেটে গেল, তাহলে ক্যালকুলেশন করলে চলে আসছে এটা 4p - 8 প্লাস 5p প্লাস 5 প্লাস 7p - 7 বাই 3p - 2 ইজ ইকুয়াল টু 54/10, বা 7 আর 5 12 আর 4 16p, 8 আর 7 15, 16p - 10 বাই 3p - 2 ইজ ইকুয়াল টু 27/5, বা 3 × 7 = 81p - 27 × 54 ইজ ইকুয়াল টু 5 × 16 80p - 50, বা 81p - 80p ইজ ইকুয়াল টু -50, এটা প্লাস 54। তাহলে p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5, ঠিক আছে। দেখো p এর মান 5 আসছে, p ইজ ইকুয়াল টু 5 নয় 4 হবে, এটা -50 প্লাস 54 -50, p এর মান 4 আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কোন অপশানে আছে? এটা একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, অপশান ডি 4। দেখো একের দাগেরগুলো কমপ্লিট হলো, অ্যান্সারগুলো দেখে নাও একবার। একের দাগেরগুলো কমপ্লিট হলো আমাদের।
এবার আমরা শুরু করব 2 এর দাগের অঙ্ক। দুইয়ের দাগের দেখো, রায় মার্টিন প্রশ্নবিদ্যার মডেল সেট 2 সলভ করছি আমরা। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। আচ্ছা, এখানে 2 এর দাগের শূন্যস্থান পূরণ। 2 এর দাগের একেরটা, 2 এর দাগের একের কি বলা আছে? এ ও বি এর মূলধন অনুপাত 8:9, বি ও সি এর মূলধন অনুপাত 27:26, এ বি সি এর মূলধন অনুপাত কত? শূন্যস্থান পূরণ। তাহলে এ ও বি এর মূলধন অনুপাত A:B = 8:9। আচ্ছা, B:C = 27:26। এখানে বি এর 27 আনুপাতিক মান, এখানে বি এর 9। তাহলে A:B সমান আমরা নিতে পারি এটাকে 24, 3 দিয়ে গুণ করতে পারি, 24:27। তাহলে B:C 27:26। তাহলে A:B:C কত হয়ে যাচ্ছে? 24:27:26। সহজেই চলে আসছে। দেখো, 1 নম্বরের যেগুলো কোশ্চেন তোমরা রাফলি ক্যালকুলেশন করতে পারবে, রাফে ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটাও লিখে দেবে। তাহলে শূন্যস্থানে হবে 24:27:26। তাহলে শূন্যস্থানে হবে 24:27:26, 2-এরটা। নেক্সট দেখো, 2-এরটা বলেছে a-2x² + 3x + 5, a-2x² + 3x + 5 = 0 একটা সমীকরণ। a-2x² + 3x + 5 সমীকরণটিতে a এর মান ড্যাশ এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কিসের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? যদি x² এর সহগটা 0 হয়ে যায়, তাহলে 0 × x² 0 হয়ে যাবে, তখন শুধুমাত্র এই পার্টটা থাকবে, তখন তার মানে x² থাকছে না, মানে সেটা দ্বিঘাত সমীকরণ নয় আর। তাহলে কখন হবে? যদি a-2 0 হয় তখন দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a এর মান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, a এর মান 2 হলে। ঠিক আছে, তাহলে a এর মান 2 হতে হবে। শূন্যস্থানে কি a এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে a এর মান এখানে 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। 3-এরটা দেখো, 3-এরটা বলে দিয়েছে একটি সরলরেখা বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের ড্যাশ। একটি সরলরেখা বৃত্তে যদি 2টো বিন্দুতে ছেদ করে, একটি সরলরেখা, দেখো একটি সরলরেখা, একটা বৃত্ত ছবি এঁকে দেখিয়ে দিচ্ছে, এটা কেন্দ্র, একটা সরলরেখা ছেদ করলো 2টি বিন্দু, এটা কি বৃত্তের জ্যা? বৃত্তের জ্যা। তো একটি সরলরেখা বৃত্তে 2টো বিন্দুতে ছেদ করলে সেটি বৃত্তের জ্যা হয়। ঠিক আছে, জ্যা। আচ্ছা, সেটি বৃত্তের জ্যা, জয়জফলা আঁকা। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, এরপর বলে দিয়েছে 4-এরটা ত্রিভুজ এবিসি এর, তার মানে ত্রিভুজ এবিসি এর মানে কি? a + b + c = 180 ডিগ্রি। ত্রিভুজ যেহেতু বলে দিচ্ছে, উল্লেখ করে দিচ্ছে, এটাই বলতে চাইছে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর মানে a + b + c 180 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর sin a + b √3/2, sin a + b √3/2 হলে cos c/2 এর মান কত? দেখো, a + b + c 180 ডিগ্রি। আচ্ছা, sin a + b = √3/2, sin a + b √3/2। ঠিক আছে, sin a + b √3/2। আচ্ছা, sin, এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি sin a + b = sin 60। তাহলে a + b এর মান কত? 60 ডিগ্রি। তাহলে c এর মান কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, সেখান থেকে a + b এর মান 60 বাদ দিলে 180 - 60 = 120। c এর মান 120 ডিগ্রি। তাহলে কি চাইছে এখানে? এখানে চেয়েছে যে cos c/2 এর মান। তাহলে cos c/2 কত হচ্ছে? cos c/2 = cos 120/2 60 ডিগ্রি। cos 60 মান কত? cos 60 মান হয়ে যাচ্ছে হাফ, cos 60 মান হাফ। ঠিক আছে, তাহলে এখানে শূন্যস্থানে 4-এরটা শূন্যস্থানে হাফ হবে। ঠিক আছে, হাফ অ্যান্সার এলো এটা। 5-এরটা দেখবে, 5, 6। আচ্ছা, 5-এরটা কি বলেছে? 5-এরটা বলা আছে গোলকের সমতলের সংখ্যা ড্যাশটি, গোলকের সমতলের সংখ্যা ড্যাশটি 5-এরটা বলা আছে। তাহলে গোলকের কোনো সমতল নেই, তো গোলকের সমতলের সংখ্যা ড্যাশটি, 0টি, 0টি, কোনো সমতল নেই। আচ্ছা, এরপর কি বলা আছে? 2 ধরনের ওঝাইবের ছেদবিন্দুর ভুজকে ড্যাশ বলে। 2 ধরনের ওঝাইবের ছেদবিন্দুর ভুজকে এখানে মধ্যমা বলা হয়। তোমরা রাশিবিজ্ঞান সবাই করেছো, মধ্যমা বলা হয়। ঠিক আছে, এগুলো কিছু কষার নেই, এগুলো ডাইরেক্ট নিজেরা করতে পারবে। 2 ধরনের ওঝাইবের ছেদবিন্দুর ভুজকে মধ্যমা বলা হয়। এবার 3-এর দাগে শুরু করবো। দেখো,
3 দাগের 1 থেকে 3 দাগের 1 বলছে কোনো মূলধন এ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার একটা মান বলেছে, সেটা আমরা যাচাই করে দেখছি। কোনো মূলধন এ বছরে দ্বিগুণ, আচ্ছা মূলধনের পরিমাণ আমরা ধরছি এক্স, তাহলে দ্বিগুণ হচ্ছে মানে এ বছরে দ্বিগুণ, তাহলে সময় কত এ বছর, এটা সময় এ বছর, আর সুদ আসলে হয়ে যাচ্ছে দ্বিগুণ মানে বিএক্স, ঠিক আছে, দ্বিগুণ মানে বিএক্স হয়ে যাচ্ছে মূলধন, এইটা হয়ে যাচ্ছে আসল, এইটা সুদ আসল, এইটা সময়, ঠিক আছে, এইটা হচ্ছে সুদের হার আমরা আর ধরে নিচ্ছি। সুদের হার তাহলে এখানে সুদটা কত, সুদ হয়ে যাচ্ছে বিএক্স মাইনাস এক্স, এত টাকা ধরো, এটা টাকায় আসছে। অতএব আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, এখানে আই হচ্ছে এটা বিএক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি এর মান হচ্ছে আসল এক্স, এক্স ইন্টু সুদের হার আর মনে করো, আচ্ছা টি সময় হচ্ছে এ বছর বাই 100, এইটা আসছে, ঠিক আছে, এইটা আসছে। এখানে কি চেয়েছে, যে এখানে চেয়েছে সুদের হার আর এর মানটা চেয়েছে, তাহলে আর এর মানটা কত হচ্ছে, আর এর মানটা হয়ে যাচ্ছে, এখানে যদি আমরা বি মাইনাস 1 করি, তাহলে এখানে এক্স আর ইজ ইকুয়াল টু ইন্টু 100 ইজ ইকুয়াল টু আর ইন্টু এ ইন্টু এক্স, তাহলে এক্স এক্স কেটে গেলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 100 ইন্টু বি মাইনাস 1 ইজ বাই এ, এইটা আসছে সুদের হার। তাহলে সুদের হার 100 বি মাইনাস 1 বাই এ %। এখানে কি আছে 100 এ মাইনাস 1 বাই বি আছে কিন্তু, হ্যাঁ, তাহলে এটা সত্য হচ্ছে না, মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র এ বিগুলো চেঞ্জ করে দেওয়া আছে, এটা মিথ্যা হচ্ছে। নেক্সট দেখো 2 এক্স স্কোয়ারের মান 3 প্লাস রুট 5 হলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর মান 3 মাইনাস রুট 5 বলা আছে, এটা দেখি আমরা সত্য কি মিথ্যা। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 5, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 3 প্লাস রুট 5 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 3 মাইনাস রুট 5 1 ইন্টু এটা 3 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5 যদি করা হয়, এটা 3 মাইনাস রুট 5, এটা 3 থেকে 9 মাইনাস 5, 3 স্কোয়ার 9 রুট 5 স্কোয়ার 5, তোমরা সবাই জানো 3 স্কোয়ার 9 আর রুট 5 এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, একটা স্টেপ জাম দিয়েছি আমরা, সেই মান যেটা আসছে 1/4 3 মাইনাস রুট 5, এইটা আসছে কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর মান, কিন্তু এটা বলা নেই, এখানে বলা আছে শুধুমাত্র 3 মাইনাস রুট 5, তাহলে অবশ্যই এটা মিথ্যা হবে। তিনেরটা দেখো, তিনেরটা এখানে কি বলেছে, তিনেরটা বলা আছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে অবস্থিত হবে। এমন কোনো কন্ডিশন নেই যে পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে সর্বদা অবস্থিত হবে। যখনই ত্রিভুজের একটা কোণ, ত্রিভুজ যদি স্থূলকোণই হয়, এইরকম যদি একটা ত্রিভুজ হয়ে যায়, সেই ত্রিভুজের পরিকেন্দ্র কিন্তু ত্রিভুজের ভেতরে থাকার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, ত্রিভুজের বাইরেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, যে এমন কোনো নিশ্চয়তা নেই সর্বদা পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরেই হতে হবে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। যেমন এইরকম ত্রিভুজের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে, দেখবে ত্রিভুজের বাইরে চলে আসে পরিকেন্দ্র, সমদ্বিখণ্ডিত করলে এটা সমদ্বিখণ্ডকে এইরকম যাচ্ছে, এর সমদ্বিখণ্ডিত করলে এটা সমদ্বিখণ্ডকে এইখানে অটোমেটিক এইখানে ছেদ করে যাচ্ছে, ত্রিভুজের বাইরে চলে আসছে, ঠিক আছে। এবার দেখো এর পরেরটা কি বলেছে, এর পরেরটা বলা আছে যে sin 43 cos 47 cos 43 sin 47, sin 43 cos 47 প্লাস cos 43 sin 47, এইটা বলা আছে তো, sin 43 cos 47 প্লাস cos 43 sin 47 এর মান 2 বলা আছে, তাহলে এইটা sin 43 ইন্টু cos 47কে আমরা লিখতে পারি 90 মাইনাস 43 লিখতে পারি, প্লাস cos 43 ইন্টু cos 47কে আমরা 90 মাইনাস 43, 90 থেকে 43 বিয়োগ করলে 47 হয়, 90 থেকে 43 বিয়োগ করলে 47 হয়, সম্পূর্ণটাকে আমরা 43 ডিগ্রিতে নিয়ে চলে এলাম, পুরো বিষয়টাকে, ঠিক আছে, সম্পূর্ণকে 43 ডিগ্রি নিয়ে চলে এলাম। এটা তাহলে sin 43 cos 90 মাইনাস এটা sin থিটা, এটাও sin 43 হচ্ছে, এটা cos 43 ইন্টু cos 43 হচ্ছে,
ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 হয়ে যাচ্ছে, যার মান 1 আসছে। কিন্তু দেওয়া আছে 2 দেওয়া আছে, এর মান 2 দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, মিথ্যা। হ্যাঁ, এর মান 1 আসছে, তাহলে যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। পরবর্তী দেখো পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলেছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে ঘনকের ধার কটা থাকে? ঘনকের 12টা ধার থাকে, ঠিক আছে, ঘনকের 12টা ধার, ঘনকের ধারগুলির সমষ্টি 60, তাহলে একটা ধারের দৈর্ঘ্য কত? 60/12 5 সেমি হয়ে যাচ্ছে একটা ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে একটা ধারের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে একটা ধারের দৈর্ঘ্য 60 সেমি/12 5 সেমি হয়ে যাচ্ছে। তাহলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল কত হবে? সমতলের ক্ষেত্রফল এত ঘন সেমি দেওয়া আছে, ক্ষেত্রফলের একক বইয়ে এটা ভুল দেওয়া আছে, ক্ষেত্রফলের একক কখনো ঘন সেমি হয় না, ক্ষেত্রফলের একক আয়তনের একক ঘন সেমি হয়, ক্ষেত্রফলের একক বর্গ সেমি হয় সর্বদা। তাহলে এখানে যেটা দেওয়া আছে এমনিতেই ভুল দেওয়া আছে, যে 125 ঘন সেমি তো হবেই না, ওটা এককটা বর্গ সেমি হওয়া উচিত, যদিও অ্যান্সারটা ম্যাচ করে। এবার দেখা যায় অ্যান্সারটা ম্যাচ করে কি, তাহলে হয়ে যায় 6a², সমগ্র তলের ক্ষেত্রফল 6a², 6টা তল, তাহলে 6 ইন্টু এত বর্গ সেমি, 6 ইন্টু 5², তাহলে 6 ইন্টু 25, তাহলে 150 হয়ে যাচ্ছে, 150 বর্গ সেমি হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া আছে 150 তো নেই, 125, তার উপর এককও ঘন সেমি আছে, তাহলে মিথ্যা, দুদিক থেকে মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঘনকের 6টা তল, এক একটা তলের ক্ষেত্রফল, প্রত্যেকটা তল বর্গক্ষেত্র, একটা তল স্কোয়ার, 6টা তল 6a², ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা তথ্য দেওয়া আছে 2, 3, 9, 10, 9, 3, 9, এই তথ্যের মধ্যমান কত? তাহলে এই তথ্যটা আছে 2, 3, 9, 10, 9, 10, 9, এইরকম একটা তথ্য আছে। 2, 3, 9, 10, 2, 3, 9, 10, 9, 3, 9, আচ্ছা 9, 2, 3, 9, 10, 9, 10, 9 নয়, 9, 3, 9, 2, 3, 9, 10, 9, 3, 9, 2, 3, 9, 10, 9, 3, 9, তথ্যের মধ্যমান কত? আমরা ছোটো থেকে বড় আকারে সাজাই, ছোটো থেকে বড় আকারে সাজালে ঊর্ধ্বক্রমে 2, 3, 3, 9, 9, 9, 10, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মধ্যমান 9 হয়ে যাচ্ছে, কিন্তু দেওয়া আছে 10, অবশ্যই মিথ্যা। এক্ষেত্রে বলে দিই, জোড় সংখ্যক মান থাকলে ছোট থেকে বড় আকারে সাজানোর পরে একদম মাঝেরটা হয়ে যায় মধ্যমান। এবার যদি এই বিজোড় সংখ্যক থাকলে এটা একদম মাঝেরটা মধ্যমান, কিন্তু যদি মাঝের মান দুটো হয়ে যায়, জোড় সংখ্যক থাকলে মাঝের মান দুটো হয়ে যাবে, যদি এইটা না থাকতো মাঝের মান এই 3টে 6টা, এই দুটো মাঝের মান, তখন এই দুটো সমষ্টি বাই 2, এই দুটো সমষ্টি বাই 2, শেষে 10টা যদি না থাকতো তাহলে এই দুটো সমষ্টি বাই 2, সেটা মধ্যমান হতো, মধ্যমা হতো, ঠিক আছে। মধ্যমার মান বলেছে, তাহলে এখানে মধ্যমার মান 9 হচ্ছে, কিন্তু 10 দেওয়া আছে, সেই কারণে মিথ্যা হলো। এবার দেখো আমরা 4এর দাগেরগুলো শুরু করবো। প্রত্যেকটা পেজ তোমাদের রায় মার্টিন প্রশ্নবিদ্যার বইয়ে 21টা মডেল সেট কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপার 21টা আছে, আমরা এটা সেকেন্ড সলভ করছি, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করে দেবো, ঠিক আছে। 36 নম্বর শর্ট কোশ্চেন যেগুলো 1 নম্বর আর 2 নম্বর মিলিয়ে পড়ে, সেগুলো আমরা সলভ করব। এবার দেখো পরেরটা, 4এর 1-এরটা, কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা। এইগুলো কিন্তু যেগুলো 2 নম্বরের সেগুলো তোমাকে কোষে দেখাতে হবে, এগুলো 1 নম্বরে যেগুলো এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সেগুলো নিজেদের মতো করে রাফলি ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটুকু লিখলেই হবে, কিন্তু যেগুলো 2 নম্বরের সেগুলো 2 নম্বরের মতো করেই কোষে দেখাতে হবে। দেখো, কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা। আচ্ছা, এবার 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই হয়, ঠিক আছে। 1 বছরের ক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই। তাহলে এখানে লেখো, ধরি মূলধন সমান পি টাকা। আচ্ছা, পি টাকার 10% হারে সুদের হার 10% হলে মূলধন কত? পি টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, পি টাকার 10% হারে 1 বছরের সুদ বা চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ একই, ঠিক আছে। P/10। এবার পি টাকার 10% হারে
2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কিন্তু আলাদা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে 2 মাইনাস পি এত টাকা, ঠিক আছে, এইটা হবে। এইখানে এটা কেটে গেল 0 0 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 1 10 তারপরে 2 মাইনাস পি, ঠিক আছে, এত টাকা হচ্ছে। এইটা কি এসে যাচ্ছে, এটা এসে যাচ্ছে লসাগু করলে পি ইন্টু এটা 10 আর এটা 10 একে 10 আর একে 11 11, তাহলে 11 এত স্কোয়ার মাইনাস পি এত টাকা, তাহলে 121 পি বাই 100 মাইনাস পি এত টাকা ইজ ইকুয়াল টু এটা লসাগু করলে 21 পি বাই 100 এত টাকা হয়ে যাবে। 21 পি লসাগু করলে 100 লসাগু 121 মাইনাস 100 পি, 121 পি মাইনাস 100 পি 21 পি হয়ে যাবে। তাহলে শর্তানুসারে যেটা হচ্ছে এইটা মাইনাস এইটা, তাহলে বলেছে 2 বছরের সুদ মাইনাস 1 বছরের সুদ শর্তানুসারে যে কন্ডিশন দেওয়া আছে, তারপরে লিখবো অতএব শর্তানুসারে বলে এইটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 880, 100 লসাগু 21 পি মাইনাস 10 পি ইজ ইকুয়াল টু 880, বা এটা 11 পি ইজ ইকুয়াল টু 880 ইন্টু 100, বা পি ইজ ইকুয়াল টু 880 ইন্টু 100 বা 11 8 11 88 80, বা পি ইজ ইকুয়াল টু 8000 8000 আসছে, পি ইজ ইকুয়াল টু 8000 আসছে, দেখো ক্যালকুলেশনটা পি ইজ ইকুয়াল টু 8000 আসছে, এটা আছে 880 11, ঠিক আছে, এই মানটা আসছে দেখো। ক্যালকুলেশনটা একবার দেখে নাও, যেটা মান আসছে পি টাকার, দেখো এখানে যেটা এসছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদের বছর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 80 টাকা, তাহলে এখানে আমরা 10% হারে পি টাকার সুদটা বের করেছি, এটা 1 বছরের সুদটা বেরিয়ে গেল, এটা পি বাই 10 হয়ে গেছে, ঠিক আছে, পি বাই 10 এসছে। আচ্ছা, এবার সেকেন্ড কন্ডিশন যেটা 2 বছরের পি ইন্টু এটা সমূল চক্রবৃদ্ধি 2 বছরের, সেটা থেকে পিটা বিয়োগ করলেই শুধুমাত্র সুদটা পড়ে থাকবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস পি, তাহলে 1 প্লাস আর বাই 100 হয়েছে, 0 0 কেটে দিয়েছি, হ্যাঁ, 1 10 11 বাই 10 হচ্ছে 11 11 121 পি বাই 100, লসাগু করলে 121 মাইনাস 121 পি হয়ে যাচ্ছে। এদের যে সুদের পার্থক্য সেটা 880 বলে দিয়েছে, তাহলে 21 পি বাই 100 মাইনাস পি বাই 100 পি বাই 10 পড়ে থাকছে ওখান থেকে, তাহলে 11 পি বাই 100 ইজ ইকুয়াল টু 880 হয়ে যাচ্ছে, তাহলে 11 পি ইজ ইকুয়াল টু 880 ইন্টু 100 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কেটে দিলে এটা 8 11 88 হচ্ছে 80 হয়ে যাচ্ছে, তাহলে 80 আর এখানে 100 পড়ে আছে, তাহলে 8000 চলে আসছে, দেখো 8000, ঠিক আছে। এবার দেখো এখান থেকে কিন্তু তোমরা সত্যতা যাচাই করতে পারবে, এই যে 8000 টাকার যে এইখানে আমরা যদি পুট করে দিই, তাহলে এটা পি বাই 100 এইটা চলে এলো, এটা যদি আমরা পুট করে দিই পি বাই 100, পি এর মান দেখো আমরা সত্যতা যাচাই করতে পারবে, পি এর মান যদি আমরা 8000 পুট করে দিই 8000 বাই 10, তাহলে এইটা 1 বছরের সুদ 800 টাকা চলে এলো, 800 টাকা। এবার যদি আমরা এইখানে পুট করি 2 বছরের সুদটা, এইটা মেন ক্যালকুলেশনটা, এইটা আমরা রাফলি একটু ক্যালকুলেশন করছি, এটা 21 ইন্টু 8000 বাই 100, 2 0 কাটলো, তাহলে এটা 0 8 8 8 2 16 1680 থেকে 800 বিয়োগ করলে 880 হচ্ছে, তাহলে সুদের পার্থক্য 880 ম্যাচ করছে, আমাদের অ্যান্সার সঠিক আছে, ঠিক আছে।
অ্যান্সার সঠিক আছে। দেখো 2 বছরের সুদের পার্থক্য থেকে 1 বছরের সুদের পার্থক্য বিয়োগ করেছি, 1680 থেকে 1 বছরের সুদের পার্থক্য এখানে বসিয়ে নির্ণয় করেছি, 2 বছরের সুদ এখানে বসিয়ে নির্ণয় করেছি, 2 বছরের সুদ থেকে 1 বছরের সুদ বিয়োগ করলে 880 আসছে, ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার 4 দাগের একটা কী চেয়েছে, বলছে সুদের হার 10% হলে মূলধন কত? অতএব মূলধন, উত্তর লিখবে অতএব মূলধন 8000 টাকা, এটাই অ্যান্সার। মূলধন 8000 টাকা, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এখানে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা স্যাটিসফাই করছে, তার মানে উত্তর সঠিক আছে। নেক্সট দেখো 2 দাগেরটা। দুই দাগে বলছে এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে। এ ও বি, এর মূলধন 900 টাকা এবং লাভ্যাংশ 600 টাকা। বি এর মূলধন কত? আচ্ছা, এর মূলধন 900 টাকা, এ ও বি একত্রে 1050 টাকা লাভ করে। এ এর মূলধন 900 টাকা। ঠিক আছে, আচ্ছা এ এর লাভ কত? 600 টাকা। এর মূলধন সমান 900 টাকা আর লাভ সমান, আচ্ছা এর লাভ্যাংশ 600 নয় 630 বলা আছে। মূলধন 900 টাকা, লাভ্যাংশ 630 টাকা। এর মূলধন 900 টাকা, লাভ্যাংশ 630 টাকা। আচ্ছা, তাহলে মোট লাভ 1050 টাকা, অতএব বি এর লাভ কত? অতএব বি এর লাভ সমান 1050 মাইনাস 630 টাকা সমান 0, 2, 420 টাকা। ধরি বি এর মূলধন পি টাকা, অতএব শর্তানুসারে এর মূলধন 900 বাই এর লাভ ইজ ইকুয়াল টু বি এর মূলধন বাই বি এর লাভ হবে, এটাই কন্ডিশন। ওকে, অতএব 630 পি ইজ ইকুয়াল টু 900 ইন্টু 420 বা পি ইজ ইকুয়াল টু 900 ইন্টু 420 বাই 630। 0 0 কেটে দিলাম, 21 দুগুণে 42, 3 21 63, 3 দিয়ে একে কেটে দিলে 300 হচ্ছে 900কে কাটলে, বা পি ইজ ইকুয়াল টু 300 ইন্টু 2 600 আসছে। পি ইজ ইকুয়াল টু 600। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু 600 আসছে দুইয়েরটা। তাহলে অতএব বি এর মূলধন 600 টাকা, এখানে উল্লেখ করবে বি এর মূলধন 600 টাকা। অতএব বি এর মূলধন 600 টাকা। ঠিক আছে, দেখো নেক্সট 3 অঙ্কে যাব আমরা। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলের প্লেলিস্টে। তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সিলেবাসে সম্পূর্ণ ম্যাথ পাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা প্লেলিস্ট থেকে দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার দেখো 3-এরটা যেটা বলেছে যে 1/y minus 1/x proportional 1/x minus y, 1/y minus 1/x proportional 1/x minus y বলা আছে। অতএব 1/y minus 1/x is equal to k into x minus y। k অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইটা এসে গেল। এবার দেখো এখানে যদি আমরা লসাগু করি, বা এটা হচ্ছে xy, এটা x minus y is equal to k by x minus y, কোনাকুনি গুণ করলে x minus y তার স্কোয়ার is equal to kxy। অতএব x minus y is equal to root over of k into root over of xy হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা x প্লাস y এর মান নির্ণয় করতে চাই, তাহলে অতএব x প্লাস y তার স্কোয়ার, x প্লাস y তার স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস y তার স্কোয়ার প্লাস 4xy হয়ে যাবে। তাহলে x প্লাস y তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মানটা কত? kxy প্লাস 4xy। তাহলে x প্লাস y তার স্কোয়ার ইজ ইকুয়াল টু k প্লাস 4
এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস ফোর, আমরা কে ওয়ান নেই, ধরি কে ওয়ান ইজ ইকুয়াল টু কে প্লাস ফোর, তাহলে রুট ওভার অফ কে ওয়ান ইন্টু রুট ওভার অফ এক্স ওয়াই। ঠিক আছে, এইটা আসছে। এটাকে যদি 1 নাম্বার দাও আর এটাকে যদি 2 নাম্বার দাও, আমাদের দেখাতে হবে এক্স প্রপোর্শনাল ওয়াই। তাহলে 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট কে রুট ওভার অফ এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে ওয়ান রুট ওভার অফ এক্স ওয়াই। এটা কেটে যাচ্ছে, 2x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে প্লাস রুট ওভার অফ কে ওয়ান রুট ওভার অফ এক্স ওয়াই। ঠিক আছে, এইটা আসছে। এরপর দেখো আমরা একটু মুছছি এখানটা, তাহলে যেটা আসছে এরপর, বা এক্স বাই রুট এক্স, এই রুট এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে প্লাস রুট ওভার অফ কে ওয়ান বাই টু, এইটা আসছে। হ্যাঁ, রুট ওভার অফ কে প্লাস রুট ওভার অফ কে ওয়ান বাই টু রুট ওয়াই। ঠিক আছে, এক্স বাই এক্স রুট এক্স ওয়ান। তাহলে এইটা হয়ে যাচ্ছে, এইটাকে কে টু ধরো সম্পূর্ণটাকে, এটা ধ্রুবক, তাহলে এইটাকে রুট এক্স ইজ ইকুয়াল টু কে টু রুট ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখানে লেখো, ধরি কে টু ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে প্লাস রুট ওভার অফ কে ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে আমরা জানি এক্স প্রপোর্শনাল ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল ওয়াই টু দি পাওয়ার এন হয়, এটা আমরা জানি। ঠিক আছে, এক্স প্রপোর্শনাল ওয়াই হলে, তাহলে এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি যে এক্স, তাহলে রুট এক্স প্রপোর্শনাল রুট ওয়াই, অতএব এক্স প্রপোর্শনাল ওয়াই। ঠিক আছে, দেখো প্রসেসটা দেখো, অঙ্কটা কিন্তু একটু প্রসেসটা ভালো অঙ্ক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। ঠিক আছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট দেখো, এটা 2-এরটা, এটা কত হলো, এটা আমাদের 3-এর অঙ্ক হয়ে গেল, 3-এর হয়ে গেল এটা। এরপর দেখো 4-এর অঙ্কে যাবো আমরা। 4-এরটা কী বলেছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে 6:11 হবে। ধরি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে, ধরি উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। অতএব 2 + x = 5 + x is equal to 6:11। অতএব 2 + x by 5 + x is equal to 6/11, বা 22 + 11x is equal to 5 × 6 = 30 plus 6x, বা 11x - 6x is equal to 30 - 22, বা 5x is equal to 11x - 6x, 5x is equal to 8, বা x is equal to 8/5। এইটা আসছে দেখো, 8/5, 8/5 অ্যান্সার আসছে। অতএব 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে অ্যান্সার লিখবে। অতএব 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। দেখো 4-এরটা হলো। নেক্সট দেখো 5-এরটা। যেগুলো তোমাদের ডাউট থাকবে সেগুলো অবশ্যই আমাদের জানাবে, আমরা সেগুলো পরে সলভ করবো, আবার পরে ডিসকাস করব। ঠিক আছে, পাঁচেরটা বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যদি BAD 65 ডিগ্রি। আচ্ছা, একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করছি। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ মানে তার 4টে শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে টাচ করবে। ঠিক আছে, ABCD মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ। কি বলে দিয়েছে, বলে দেওয়া আছে
বিএডি 65, বিএডি এটা 65, ঠিক আছে। আর কি বলা আছে, এবিডি 70, এবিডি 70, এটা যোগ করলে এটা 70, ঠিক আছে। আচ্ছা, এবিডি 70। আর কি বলা আছে, আর এখানে বলা আছে বিডিসি 45, বিডিসি এইটা 45 বলা আছে, ঠিক আছে। চিত্রটা অঙ্কন করবে নিজেরা স্কেল কম্পাস ইউজ করে। তারপর যেটা করবে বলছে এবিসি এর মান নির্ণয় করো। এবিসি এই সম্পূর্ণটার মান নির্ণয় করতে হবে। সহজ অঙ্ক দিয়েছে, দেখো এইটা 65 হলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এইটা 65 হলে এর মান কত, 180 - 65, তার মানে এইটা 115 হয়ে যাচ্ছে, 115 হচ্ছে। এইটা একটা বিসিডি একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, এই দুটো কোণ পেয়ে গেছি। 115 + 45 কত হচ্ছে, 160 হয়ে যাচ্ছে অলরেডি। 115 + 45 যোগ করলে 60 হয়ে যাচ্ছে, 160 হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটার মান কত, 20 ডিগ্রি। তাহলে টোটাল কোণটার মান কত, এবিসি টোটাল কোণটার মান এবিডি প্লাস ডিবিসি দুটো যোগফল, তার মানে টোটাল কোণটার মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সেটাই আমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। এবিসি 5-এরটা দেখো, 5-এরটা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ ডিএবি সমান 65 ডিগ্রি, ঠিক আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএডি বা ডিএবি 65, আচ্ছা এবিডি 70, এবিডি 70। আর একটা কি বলা আছে, আর বলা আছে বিডিসি 45, কোণ বিডিসি 45 বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। অতএব কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি বা ডিএবি ইজ ইকুয়াল টু 180 - 65 ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি, ঠিক আছে। 115 হলো। অতএব ত্রিভুজ বিসিডি এর দুটো কোণ জানা, ত্রিভুজ বিসিডি এর কোণ ডিবিসি সমান কত হবে, 180 মাইনাস এই দুটো সমষ্টি, একটা হচ্ছে 115 প্লাস একটা 45 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 160 ইজ ইকুয়াল টু 20। অতএব কোণ এবিসি সমান কোণ এবিডি প্লাস কোণ ডিবিসি, এবিডি এর মান 70 প্লাস এটা 20 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ এবিসি এর মান, কোণ এবিসি এর মান 90 ডিগ্রি, এটা অ্যান্সার আসছে। দেখো কোণ এবিসি এর মান 90 ডিগ্রি আসছে, কোণ এবিসি এর মান 90 ডিগ্রি, ঠিক আছে। কোণ এবিসি এর মান আমাদের অ্যান্সার হলো 90 ডিগ্রি। নেক্সট দেখো 6-এরটা, 5-এরটা হয়ে গেল, এবার 6-এরটা। এখানে বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ইউ বিন্দুতে ছেদ করেছে। এডি ইজ টু ডিবি 5:4, এটা মনে করো এবিসি ত্রিভুজ, বিসি এর সমান্তরাল সরলরেখা, এইটা ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ছবিটা একটু আমরা বাঁকিয়ে নিলাম। ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। কি দেয়া আছে, এডি ইজ টু ডিবি, এডি ইজ টু ডিবি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এডি ইজ টু ডিবি ইজ ইকুয়াল টু 5:4, এডি ইজ টু ডিবি ইজ ইকুয়াল টু
5:4, AD is to DB is equal to 5:4। তাহলে সমান্তরাল AE is to EC কত হবে? অতএব AE যেহেতু সমান্তরাল সরলরেখা, AE is to EC ও 5:4 হয়ে যাবে, ঠিক আছে? AE is to EC ও 5:4 হয়ে যাবে। কি চেয়েছে? AE is to AC। তাহলে আমাদের আছে দেখো AE by EC is equal to 5/4। অতএব AE by EC প্লাস 1, 5/4 প্লাস 1, উভয় দিকে আমরা 1 অ্যাড করলাম। অ্যাড করে আমরা কি করছি? লসাগু করছি। এখানে EC, এখানে AE প্লাস EC ইজ ইকুয়াল টু 4, 5 প্লাস 4। আচ্ছা, AE প্লাস EC কি হয়? AC হয়ে যায়। তাহলে AC বাই EC এটা 9/4। যদি আমরা উল্টে দিই, এটা EC বাই AC উভয় দিকে উল্টে দিলে, অনন্য করে দিলে 4/9 হয়ে যাচ্ছে, উভয় দিকে অনন্য করে দিলে। কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যেটা চেয়েছে AE is to AC। আচ্ছা AE is to EC চেয়েছে আমাদের, এটা চায়নি। একটু গন্ডগোল হলো, যেটা হলো সেটা AEটাকে রাখতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে এটা অনন্য করে দিচ্ছি, EC বাই AE করে দিচ্ছি ইজ ইকুয়াল টু 4/5। তারপর EC বাই AE প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/5 প্লাস 1 করে দিচ্ছি, বা AE এইটা তারপর নিচ্ছি EC প্লাস লসাগু করলে AE ইজ ইকুয়াল টু এটা 5 লসাগু, এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 5, বা AE প্লাস EC যোগ করলে AC হয়ে যাচ্ছে, AC বাই AE ইজ ইকুয়াল টু 9/5, ঠিক আছে? কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে AE ইজ টু EC। AE ওপরে আছে, আবার যদি অনন্য করে দিই তাহলে হয়ে যাচ্ছে AE বাই EC ইজ ইকুয়াল টু AE বাই EC 5/9, ঠিক আছে? AE বাই EC 5/9 হয়ে যাচ্ছে। অতএব বলছে এখানে AE ইজ টু ACর মান কত? এটা অনন্য করে দিয়েছি, এটা EC নয় AC। অতএব AE ইজ টু AC এর মান 5:9, ঠিক আছে? AE ইজ টু ECর মান 5:9। AE ইজ টু EC এর মান 5:9। নেক্সট দেখো 6এরটা হলো। এবার 7এরটার দিকে যাব আমরা, 7এর অঙ্ক। সাতেরটা কি বলেছে? ও কেন্দ্রবৃত্তের দুটি ব্যাসার্ধ OA এবং OB এর মধ্যবর্তী কোণ, OA এবং OB এর কেন্দ্রবৃত্তের দুটি ব্যাসার্ধ OA এবং মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বারা T বিন্দুতে ছেদ করে, ATB এবং ATO এর মান নির্ণয় করো। দেখো চিত্র অঙ্কন করবে পেন্সিল এবং স্কেল ইউজ করে। ও কেন্দ্রবৃত্তে OA এবং OB বিন্দু এদের মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এই বিন্দুতে স্পর্শক এবং এই বিন্দুতে স্পর্শক এরা গিয়ে টি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? এইটা মনে করো A বিন্দু, এটা B বিন্দু, ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে? এরা গিয়ে টি বিন্দুতে ছেদ করেছে। এদের মধ্যবর্তী কোণ যদি 130 ডিগ্রি হয়, টোটালটা 130, তাহলে এইটা 65, এইটা 65 করে ভাগ হবে, ঠিক আছে? কারণ তোমাদের উপপাদ্য একটা আছে যে এইরকম যদি কন্ডিশন থাকে তাহলে যে উভয় দিকে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এরা সর্বসম হয়ে যায়। সর্বসম হয়ে গেলে তিনটে কোণ সমান হবে, তাহলে 65 করে হচ্ছে। আর বলা আছে এখানে AB এবং এখানে বলে দেওয়া আছে মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি, AO B বিন্দু টি বিন্দু ছেদ করে, তাহলে ATB এবং ATO, তাহলে ATB মানে এই সম্পূর্ণ কোণটা এবং ATO আর তার অর্ধেকটা চেয়েছে। আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব হয়, তাহলে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, অনায়াসে আমরা কোণটা পেয়ে যাবো, সহজেই পেয়ে যাব। ও কেন্দ্রবৃত্তে দুটি ব্যাসার্ধ OA ও B এর, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA এবং OB এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি, ঠিক আছে? এটা বলা আছে, মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি বলা আছে। আচ্ছা, A ও B বিন্দুতে স্পর্শক দ্বারা টি বিন্দুতে ছেদ করে, A ও B
বিন্দুতে স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এ ও বি বিন্দুতে স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আবার ওএ পারপেন্ডিকুলার টু এটি এবং ওবি পারপেন্ডিকুলার টু বিটি, অতএব কোণ ও এ টি সমান 90 ডিগ্রি, কোণ ও বি টি সমান 90 ডিগ্রি। এই দুটো কোণ 90 ডিগ্রি করে। বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়, ঠিক আছে। এখানে আমরা এটা করেছি, যেটা ত্রিভুজ ও এ টি সর্বসম ত্রিভুজ ও বি টি, ঠিক আছে। অতএব কোণ এ ও টি সমান 130 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দিকটাও 65 ডিগ্রি। অতএব কোণ বি ও টি সমান 65 ডিগ্রি। অতএব কোণ এটিও সমান কত? এইটা একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে এই কোণটা 90, এই কোণটা 65, 90 প্লাস 65 ইকুয়াল টু 180 মাইনাস 9 6 15 155 ইকুয়াল টু 25 ডিগ্রি। আর এইটাই অতএব কোণ এটিও 25 ডিগ্রি হলে বিটিওর মানও 25 ডিগ্রি হবে। অতএব কোণ এ টি বি সমান এটিও প্লাস কোণ বিটিও ইকুয়াল টু 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এইটা আসছে। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে এ টি বি কোণের মান, এ টি বি কোণ 50 ডিগ্রি এবং এ টি ও কোণ 25 ডিগ্রি। এ টি ও, অতএব কোণ এ টি বি এর মান 50 ডিগ্রি এবং কোণ এ টি ও এর মান 25 ডিগ্রি। এ টি ও এর মান 25 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো 8এরটা, বুঝতে পারলে? এটা যেগুলো ডাউট থাকবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব, ঠিক আছে। নটা 30 মিনিট সময়ে একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বৃত্তীয় মানে নির্ণয় করো। একটা এইরকম চিত্র অঙ্কন করবে কম্পাস ইউজ করে। দেখো এইরকম যখন হচ্ছে, এইখানে 12টা বাজে, এখানে 3টে, এখানে হয়ে যাচ্ছে 6টা, এইখানে 9টা, আচ্ছা এইটা 10টা, এইটা 11টা। সম্পূর্ণ কোণটা এটা পুরোটা 360 ডিগ্রি। তাহলে 4টে ভাগে এটা 90 90 90 90 পুরোটা। এটার এবার এক একটা ঘর মানে কত? 360কে 12 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা সমান কত ডিগ্রি হচ্ছে? 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। 360কে 12 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। 1 ঘন্টা সমান এক একটা ঘর সমান 30 ডিগ্রি। তাহলে তার অর্ধেকটা 9:30 মানে মিনিটের 9:30 মানে এই সোজা আছে কাঁটাটা, 9:30 মানে এই সোজা আছে কাঁটাটা, তার মানে 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলছে যে 9টা 30-এ ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ। তাহলে 9টা 30 মানে 9:30 ঘন্টার কাঁটাটা এই সোজা থাকবে, 9:30 মধ্যবর্তী, এখানে 9 এখানে 10, এই ঘন্টার কাঁটা এটা ঘন্টার কাঁটা। আর মিনিটের কাঁটা নিশ্চয়ই এই সোজা থাকবে, এটা মিনিটের কাঁটা, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী কোণ কতটা হচ্ছে? এইটা সম্পূর্ণটা 90 ডিগ্রি প্লাস এটা 90 প্লাস 15 105 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 9টা 30 মিনিটে 9টা 30 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ সমান এইটা 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, 105 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। 105 ডিগ্রি হচ্ছে। এবার বলেছে যে বৃত্তীয় মানে প্রকাশ করো। অতএব 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 105 ডিগ্রি সমান পাই রেডিয়ান ইন্টু 105 বাই 180। আচ্ছা 15 দিয়ে কাটলে 7, এটা 15 একে 15,
3 30 15 দুগুণে 30 ইজ ইকুয়াল টু 7 পাই রেডিয়ান বাই 12। ঠিক আছে, 7 পাই রেডিয়ান বাই 12। তাহলে কি বলবো আমরা উত্তর, যে 9টা 30 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বৃত্তীয় মানে, অতএব 9টা 30 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী মান বৃত্তীয় মানে 7 পাই রেডিয়ান বাই 12। ঠিক আছে, 9টা 30 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী মান বৃত্তীয় মানে 7 পাই রেডিয়ান বাই 12। নেক্সট দেখো, 8 হয়ে গেল, 9টা। যেগুলো তোমাদের ডাউট থাকবে সেগুলো অবশ্যই আমাদের জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, সেকেন্ড মডেল কোশ্চেন পেপার সলভ করছি আমরা রায় মার্টিনের। এটা সেকেন্ড মডেল কোশ্চেন পেপার 2 চলছে। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টাই আমরা সলভ করে দেবো। 9টা দেখো, 4 দাগের 9। 9টা বলা আছে, একটি বিমান উত্তরণের সময় মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, একটি বিমান উত্তরণের সময় মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণে 132 মিটার দূরত্ব অতিক্রম করার মুহূর্তে মাটি থেকে বিমানের উচ্চতা কত হবে? আচ্ছা, একটি বিমান উত্তরণের সময় মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, এই যে এইভাবে উত্তরণ করছে, মানে 30 ডিগ্রি কোণ করছে। 30 ডিগ্রি কোণ মানে এইভাবে যদি উত্তরণ করে 30 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে যদি বিমান উত্তরণ করে, এই বরাবর উত্তরণ করছে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে, এইটা 30 ডিগ্রি কোণ হয়েছে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে, 132 মিটার দূরত্ব অতিক্রম করার মুহূর্তে মাটি থেকে বিমানের উচ্চতা কত? 132 মিটার যখন দূরত্ব অতিক্রম করছে, মাটি থেকে বিমানের উচ্চতা হিসাব করতে হবে। আচ্ছা, এটা উচ্চতা হিসাব করতে হবে, মানে এটা এই মানটা, এটা দূরত্ব অতিক্রম করছে মানে 132 মিটার। ঠিক আছে, আচ্ছা, বিসির মান নির্ণয় করতে হবে। তাহলে ধরা যাক এ বিন্দু থেকে বিমানটি যাত্রা শুরু করছে, ধরা যাক এ বিন্দু থেকে বিমানটি সি বিন্দুতে গেলে 132 মিটার দূরত্ব যায়। ঠিক আছে, অতএব এসি সমান 132 মিটার আর কোণ সিএবি সমান 30 ডিগ্রি। তাহলে এটা যেহেতু এই মানটা চাইছে, অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, উচ্চতা চাইছে, ত্রিভুজ এবিসি থেকে আমরা পেয়ে যাচ্ছি sin 30। এই কোণের সাপেক্ষে বিসি লম্ব, এবি ভূমি আর এসি অতিভুজ। ঠিক আছে, sin 30 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি, অতিভুজ এসি, বা sin 30 মান হাফ ইজ ইকুয়াল টু বিসি বাই এসির মান 132, বা কোনাকুনি গুণ করে দিলে 2BC ইজ ইকুয়াল টু 132 একে 132, বা বিসি ইজ ইকুয়াল টু 132/2, বা বিসি ইজ ইকুয়াল টু 66। অতএব কী চেয়েছে? মাটি থেকে বিমানের উচ্চতা কত হবে? অতএব মাটি থেকে বিমানের উচ্চতা হবে, অতএব মাটি থেকে বিমানের উচ্চতা হবে 66 মিটার। ঠিক আছে, দেখো নেক্সট 10এরটা। কি বলেছে 10এরটা? একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গমিটার, আয়তন 1848 ঘনমিটার হলে স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা আমরা এইচ ধরে নেব, লম্ববৃত্তাকার। লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের, ধরি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ, ধরি লম্ব বৃত্তাকার
চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা h মিটার এবং ব্যাসার্ধ r মিটার। ঠিক আছে, লম্বভিত্তিক চোঙাকৃতি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা, আর যে লম্ববৃত্তাকার চোঙ হয় লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা ধরে নিয়েছি আমরা। উচ্চতা ধরেছি উচ্চতা আমরা ধরে নিয়েছি h মিটার এবং আয়তন ধরে নিয়েছি, এই আয়তন নয় ব্যাসার্ধ r মিটার। ঠিক আছে, কি বলে দিয়েছে? বক্রতলের ক্ষেত্রফল বলা আছে। লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে। এবার যেহেতু বক্রতলের ক্ষেত্রফল বলা আছে আর আয়তন বলা আছে, তাহলে এই দুটোর সাহায্যে আমাদের এইচটাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই দুটোর সাহায্যে আমাদের এইচটাকে নির্ণয় করতে হবে। অতএব স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গমিটার। স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল সমান 528 বর্গমিটার। স্তম্ভের আয়তন সমান 1848 ঘনমিটার। অতএব 2 পাই RH ইজ ইকুয়াল টু 528 এইটা 1 নম্বর সমীকরণ, আর এটা পাই আর স্কোয়ার এইচ এইটা 1848 এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 2 ডিভাইডেড 1 করে পাই। দেখো এইটা আছে পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 528 বাই 1848। এইখানে পাই পাই কাটছে, আর এইচ কেটে গিয়ে আর পড়ে আছে। অতএব আর ইজ ইকুয়াল টু 528 ইন্টু 2 বাই 1848। 2 দিয়ে কেটে দিলে 9 2 4 924। ঠিক আছে, তাহলে আর এর মানটা নির্ণয় করতে হবে আমাদের। 10এরটা স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা একটু এদিক ওদিক হয়ে গেছে। এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচটা আমরা নিয়েছি, এটা যেটা হবে এইটা আমাদের এই 1800 এই মানটা এই যে 1848টা ওপরে হবে, 528টা নিচে হবে। হ্যাঁ, এইটা হয়ে যাবে তাহলে 1848 ইন্টু 2 বাই 528। 2 দিয়ে কেটে দিলে 2 দুগুণে 4, 1 12, 6 দুগুণে 12, আর এইটা হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 1 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 এইটা হয়ে যাচ্ছে। তাহলে এটা আর পাচ্ছি আমরা এখান থেকে, এইচ কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 8 দিয়ে গুণ করলে 4 8 32, 7 4 7 28 8 হাজারকে 2। তাহলে আর এর মান হয়ে যাচ্ছে এটা 8 দিয়ে 264 ইন্টু 8 7 4 7 28 8 হাজারকে 2 7 42 44 4 হাজারকে 4 7 14 4 18 এটা হয়ে যাচ্ছে 7। আর ইজ ইকুয়াল টু 7। তাহলে একে আর ইজ ইকুয়াল টু 7 বসিয়ে পাই। বসালে আমরা এইখানটা বসাচ্ছি, এখানটা ক্যালকুলেশন করছি। দেখো 2 ইন্টু 22 7 ইন্টু এটা 7 এইচ ইজ ইকুয়াল টু 528, বা এইচ ইজ ইকুয়াল টু 528, এইখানে 7 7 কেটে দিই, ইন্টু এইটা হয়ে যাচ্ছে 1/22 ইন্টু 2 এইটা হয়ে যাচ্ছে। এটা 22 দিয়ে কেটে দিলে 22 দুগুণে 44, 22 দুগুণে 44 8 88, 4 22 88, 22 এটা 12, বা এইচ ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে স্তম্ভের উচ্চতা কত। অতএব স্তম্ভের উচ্চতা, অতএব দেখো স্তম্ভের উচ্চতা সমান 12 মিটার। কিভাবে নির্ণয় করেছি দেখো, এটা ধরে নিয়েছি এইচ, এটা ব্যাসার্ধ আর, বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, আয়তন বলা আছে। শর্তানুসারে এটা 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল। এটাকে এবার 2/1 করেছি, কেটে গিয়ে আর এর মানটা আমরা নির্ণয় করতে পেরেছি। আর এর মান একটা সমীকরণে 1 নম্বর সমীকরণে পুট করে দিয়েছি। একে আর ইজ ইকুয়াল টু 7 বসিয়ে পাই।
তারপর এখানে পড়েছে, মানে এই একে আর ইজিক্যাল টু 7 বসিয়ে পাইটা এইখানে হবে, ঠিক আছে। এই লেখাটা এইখানে লিখবে, একে 1 নম্বর সমীকরণে আর ইজিক্যাল টু 7 বসিয়ে পাই, ওই লেখাটা এইখানটায় লিখবে, ঠিক আছে। এবার দেখো 11টা। আচ্ছা কি বলেছে, একটি নীরের লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে একই ব্যাসার্ধ বিশিষ্ট। ধরি শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ আর সেমি। ধরি মানে উভয় সমান বলেছে, ধরি শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ সমান আর সেমি, একই ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, ঠিক আছে। লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ আর সেমি। শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে যার উচ্চতা 5 সেমি। তাহলে একটি শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে যার উচ্চতা 5, শঙ্কুর উচ্চতা চেয়েছে। ধরি আচ্ছা চোঙের উচ্চতা সমান 5 সেমি। ধরি শঙ্কুর উচ্চতা সমান 8 সেমি। আমরা ধরে নিচ্ছি শঙ্কুর উচ্চতা 8 সেমি, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা 8 সেমি ধরে নিলে, এখানে শঙ্কুর উচ্চতা 8 সেমি ধরে নিচ্ছি। শঙ্কুর উচ্চতা এবার বলেছে একই একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুকে গলিয়ে, তার মানে উভয়ের আয়তন সমান হবে যেহেতু গলিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এইটাও নিরেট ওটাও নিরেট, তাহলে আয়তনটা সমান হবে। অতএব শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। আর অতএব চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ এর মান 5, এত ঘন সেমি। অতএব শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু 5, বা তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পাই আর স্কোয়ার ইন্টু 5 ইন্টু 3 বাই পাই আর স্কোয়ার, এটা কেটে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু 15। এইচ ইজ ইকুয়াল টু 15 আসছে, দেখো। তাহলে শঙ্কুর উচ্চতা কত? অতএব শঙ্কুর উচ্চতা 15 সেমি। এখানটা এই হয়ে গেছে। অতএব শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি এলো। শঙ্কুর উচ্চতা 15 সেমি আনসার এসে গেছে, দেখো। নেক্সট দেখো 11টা, নেক্সট এবং লাস্ট 12টা, ঠিক আছে। মডেল সেট কোশ্চেন পেপারে শর্ট কোশ্চেনের লাস্ট অঙ্ক। একটি পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রাপ্ত L = 30, পরিসংখ্যা বিভাজন যে তালিকা, সেই তালিকা থেকে আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পরিসংখ্যা বিভাজন তালিকার L = 30। আচ্ছা, F1 36, F2 20, F1 36, F2 20, ঠিক আছে। F1 36, F2 20, F0 24, H10, F0 = 24 আর H = 10। এটা দেওয়া আছে। কী চেয়েছে? সংখ্যাগুলো মান কত। আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে। সংখ্যাগুলো মানের সূত্র আছে। অতএব সংখ্যাগুলো মান সূত্রটা অবশ্যই তৈরি রাখবে। L প্লাস F1 মাইনাস F0, ঠিক আছে। L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 বাই, এটা সম্পূর্ণটা ব্র্যাকেট করে দাও, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, ঠিক আছে। এইচটা হচ্ছে এর সঙ্গে মাল্টিপ্লাই, ব্র্যাকেটের সঙ্গে 2F1 মাইনাস F0 মাইনাস F2। হ্যাঁ, এবার যদি মানগুলো আমরা পরপর পুট করতে থাকি, 30
প্লাস f1 এইটা 36 মাইনাস f0 24, তাহলে 2 ইন্টু f1 মানে 36 মাইনাস f0 24 মাইনাস f2 20 ইন্টু h এর মান 10 ইজ ইকুয়াল টু 30 প্লাস এটা 12 বাই 36 দুগুণে 72 মাইনাস 44 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 30 প্লাস 12 4 কয় 12 8 12 হাতে 1 5 2 7 ইন্টু 10, তাহলে হয়ে যাচ্ছে 30 প্লাস 4 3 12 4 7 28 3 10 30 বাই 7, ঠিক আছে। এইটা আসছে দেখো, লসাগু করলে এটা 12 আসছে, 72 থেকে 44 বিয়োগ, তাহলে 7 লসাগু 3 7 21 210 প্লাস 30 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 240 বাই 7, 240 বাই 7 মানে 7 240 3 7 21 3 30 4 7 28 2 দশমিকের জন্য 0 7 দোকানে 14 6 60 7 8 56 4 40 5 7 35, ঠিক আছে। তাহলে আমরা যদি দশমিকের পর 2 ঘর নেই, তারপর একটা 5 আছে, তারপর একটা যেহেতু 5 আছে, 5 থাকলে আমরা 5 7 35 হচ্ছে, এটা 35, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু 34.28 এখানে প্রায় লিখতে পারি বা 29ও লিখতে পারি। 34.28 লিখছি আমরা, 34.28 প্রায়, বা এটা 34.29 প্রায়, 29 প্রায়, ঠিক আছে। 34.29 প্রায় লিখতে হবে অবশ্যই। তাহলে এটাই আসছে আমাদের সংখ্যাগুরু মান, যে অতএব নির্ণয় সংখ্যাগুরু মান এত। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান 34.29 ব্র্যাকেটে প্রায়, এটা লিখবে, ঠিক আছে। দেখো, এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 2 কমপ্লিট হলো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।